হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। এখানে দেখতে পাচ্ছেন ২টা হাঁস, এগুলা আমার জন্য সুদূর নোয়াখালী থেকে পাঠানো হয়েছিল। আমার আম্মু আব্বু এই হাঁসগুলো আমার জন্য পাঠিয়েছে, আর হাঁসের সাথে আরও একটা জিনিসও পাঠিয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে এই 2টা হাঁস আমি বের করে নিয়েছি, আর এগুলো এখনও বরফে একদমই শক্ত হয়ে আছে। তো এখান থেকে আমি একটা হাঁস রাখবো রান্না করার জন্য, আর আরেকটা হাঁস আমি আবার ফ্রিজে রেখে দিব। এইদিকে দেখেন আমার জন্য বস্তায় করে এখানে চালের গুঁড়ি পাঠানো হয়েছিল। আমার যেহেতু চালের গুঁড়ি শেষ হয়ে গিয়েছে, আম্মুকে বলেছিলাম যে আম্মু যদি চালের গুঁড়া করে তাহলে যেন আমার জন্য দেয়। তো এই যে এখানে আম্মু আমার জন্য 10 কেজি চালের গুঁড়া খুব সুন্দরভাবে প্যাকেট করে দিয়ে দিয়েছে। আমার এখানে চালের গুঁড়ি শুকানোর খুব একটা ভালো ব্যবস্থা নেই। বাসার আশেপাশে যতটুকু রোদ আসে ততটুকু রোদে আসলে এই গুঁড়িটা শুকানো সম্ভব না। এখানে যেহেতু অনেকগুলা গুঁড়ি, আর আমি কিন্তু চালের গুঁড়াটা যখন করি তখন কিন্তু একসাথে এরকম বেশি করে করি যাতে আমার অনেক দিন পর্যন্ত চলে যায়। তো আসলে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখার জন্য ভালোভাবে রোদে শুকানো প্রয়োজন। আর যদি এটা খুব ভালোভাবে রোদে শুকিয়ে না রাখা হয় তাহলে কিন্তু কিছুদিন পর দেখা যাবে যে দলা দলা হয়ে গিয়েছে বা গন্ধ হয়ে গিয়েছে চালের গুঁড়িটা থেকে। তো এই যে এখানে চালের গুঁড়াটা যে পাঠিয়েছে এগুলাও একদম সুন্দরভাবে শুকিয়ে তারপর চেলে দিয়ে দেওয়া হয়েছিল। আমার কিছুই করা লাগবে না, জাস্ট আমি এখন ঢাকনাযুক্ত একটা কন্টেইনারে এগুলো নিয়ে নিচ্ছি। আর এটাই আমার চালের গুঁড়ির কন্টেইনার। এখানে একদম 10 কেজি চালের গুঁড়া অনায়াসে ধরে যায়। তো আমার এই চালের গুঁড়া দিয়ে বেশ অনেক দিনই চলে যাবে। সামনে আবার কোরবানও আছে, আমার এই চালের গুঁড়ি দিয়ে হয়তো বা কোরবানও কেটে যাবে ইনশাল্লাহ। আমার আসলে শীতের সময়ই এই চালের গুঁড়াটা বেশি লাগে, যেহেতু এই সময়টা খুব বেশি পিঠা বানানো হয়, যার জন্য চালের গুঁড়াটা এই সময়তে বেশি লাগে, এরপর লাগে না আর সহজে। তো এই যে এখানে হাঁস মানে গুঁড়িটা কন্টেনারে নিতে নিতে যতটুকু সময় পেয়েছে, হাঁসটাকে তো ভিজিয়ে রেখেছিলাম কিন্তু হাঁসটা তো আর সহজে ভিজে না। এটা আসলে আস্ত একটা হাঁস, তো যার জন্য এটার ভেতরে পুরো বরফ জমে শক্ত হয়ে আছে। তো এটা ছাড়াতে কিন্তু আরও অনেক সময় লাগবে, যার জন্য আসলে কখনোই হাঁস বা মুরগি আনলে কখনোই এভাবে আস্ত রাখি না, মানে পার্ট পার্ট করে হলেও খুলে রাখি। কোনোভাবে যদি একবার এভাবে আস্ত রেখে দেয় আর সেটা যদি এরকম বরফ ধরে যায়, সহজে কিন্তু আর ছাড়তে চায় না। যদি পার্ট বাই পার্ট খুলে রাখা হয় তাহলেও কিন্তু মানে মাংসটা ইজিলি ভিজে যায়। তো এই যে দেখেন এখানে এই ঠান্ডা হাঁসটা কাটতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। তো এই যে হাঁসটা কেটে কুটে নিয়েছি অনেক কষ্টে, যেহেতু সহজে বরফটা ছাড়েনি, ভেতরটা পুরো বরফে শক্ত হয়েছিল। অনেক যুদ্ধ করার পর এই যে হাঁসটা কেটে এখন খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম। তো এই হাঁসগুলোও আমার জন্য খুব সুন্দরভাবে আমার আম্মু পরিষ্কার করে পাঠিয়েছে। আসলে মা বাবা এরকমই হয়, মানে কোনো কিছু একটা খেতে চেয়েছি বা কোনো কিছু একটা ওনারা খাচ্ছেন, কীভাবে মেয়েদেরকে খাওয়াবেন সেটাই চিন্তায় থাকেন। তো এই যে এখন হাঁসটাকে রান্না করার জন্য এখানে আদা বের করে নিয়েছি। আমার আদা শেষ, দেখতে পেরেছেন অল্প একটু আদা আছে, এটা দিয়ে মোটামুটি আজকে রান্না হয়ে যাবে। এদিকে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজও কেটে নিয়েছি। আর রান্নাটা তাড়াতাড়ি হওয়ার জন্য এখন প্রেসার কুকারে দিয়ে দিব। আসলে হাঁসটা কেটে কেটে নিতেই আমার অনেকটা সময় চলে গিয়েছিল, যার জন্যই ঝটপট রান্নাটা করে নিতে চাচ্ছিলাম। এদিকে যে আমার আদার পেস্টটা শেষ হয়ে গিয়েছে, সেটার জন্য আমার আবার টেনশন ধরে গিয়েছে কবে আবার আদার পেস্ট তৈরি করে রাখবো। এদিকে আবার জিরার গুঁড়িটাও দেখলাম যে কন্টেনারে একদমই শেষ হয়ে গিয়েছে, এটা আবার রিফিল করতে হবে। আসলে আমার কাছে আদা রসুনের পেস্ট, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর লবণ, এগুলা যদি শেষ হয়ে আসে না, তখন কেমন যেন একটা টেনশন কাজ করে, বা এটা আমার কাছে খুবই একটা বিরক্তিকর কাজ মনে হয়। যদি এগুলা রেডি করা থাকে তাহলে আসলে রান্নাবান্না অনেকটাই সহজ হয়ে যায়, কিন্তু যখন এগুলা শেষ হয়ে আসে তখন আবার এগুলা রিফিলে টেনশন থাকে। তো এই যে এখানে আমি হাঁসের মধ্যে দেওয়ার জন্য একটা জায়ফল নিয়ে নিয়েছি। হাঁসের মাংসের আসল মশলাই জায়ফল। আমার কাছে তো এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, এটা না দিলে মনেই হয় না যে আমি হাঁসের মাংস রান্না করছি, বা হাঁসের মাংসের মতো কোনো মানে এক্সট্রা কিছুই বোঝা যায় না এটা কিসের মাংস।
আর এই জায়ফলটা কিন্তু মাংস সিদ্ধ হতেও অনেকটা হেল্প করে, মাংসটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জায়ফলটা ব্যবহারের কারণে। তো এই যে মশলা ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে এখন দিয়ে দিয়েছি। তো হাঁসের মাংসটাও আমি যেভাবে কষিয়ে রান্না করি প্রেশার কুকারেও সেভাবে আগে কষিয়ে নিব, তারপর হচ্ছে রান্না করব। এদিকে হচ্ছে এখন এসেছি চাল বাছার জন্য, পোলাও রান্না করব। আর এই যে দেখেন আমার চালের মধ্যে হচ্ছে ধান আছে। তো আসলে এই ধানটা থাকার কারণ হচ্ছে এই চালগুলো একদমই পিওর বা অরিজিনাল বলা যায়। এগুলা হচ্ছে চিনি গুঁড়া যে চালটা মানে চাষ করা হয় জমিতে, তো ওইটারই আসলে। অনেক সময় বাজারে যে কিছু চাল পাওয়া যায় আপনার খুবই ফ্লেভারফুল হয় বা বাসায় আনার পরও হচ্ছে খুবই সুন্দর একটা স্মেল থাকে, কিন্তু কিছুদিন যাওয়ার পর কিংবা চালটা যখন ধুয়ে ফেলা হয় তখন কিন্তু আর এই ফ্লেভারটা পাওয়া যায় না। কিন্তু এই চালটা হচ্ছে আপনার এমনিতে আপনি কোনো ফ্লেভার পাবেন না, যখনই এটা রান্না করা হবে তখন এত সুন্দর একটা মানে ঘ্রাণ ছাড়ে, এটা এত বেশি মনে হয় যেন চারিদিকটা মানে পোলাওয়ের চালের ঘ্রাণে মৌ মৌ করে। তো আসলে এটাই হচ্ছে অরিজিনাল চালের বৈশিষ্ট্য, যেটা আসলে শুরুতে ফ্লেভার থাকে। ওই চালগুলো আসলে ভালো না বা আমাদের স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ওইগুলা ক্ষতিকর। যে স্প্রেটা ওনারা ইউজ করে সেটা স্বাস্থ্যের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর। তো এই যে এই চালগুলো এনেছে যার জন্য এগুলাতে কিছু ধান আছে, এগুলো এখন আমি বেছে নিচ্ছি। আর সামান্য কিছু ধানের কুটাও ছিল, তো ওগুলা হচ্ছে আমি আর পরিষ্কার করিনি, ওগুলা যখন পানি দিয়ে ধুবো তখন এমনিতেই ভেসে চলে যাবে। আপনারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনারা কেউ আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি পরবর্তীতে তা দেখে নিতে পারবেন। তো এই যে এখানে যে আমি চালটা বেছেছিলাম সেখান থেকে এই পরিমাণে আমার ধান বেরিয়েছে, কিছু কালো কালো চালও ছিল, তো ওগুলোও আমি হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। এই যে আমি যে মাংসটা কষতে দিয়ে গিয়েছিলাম এটা খুব ভালোভাবে হচ্ছে কষে গিয়েছে। এখন আমি হচ্ছে কুকারে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব, তারপর হচ্ছে প্রেশার কুকারে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নিব, এতে করে হচ্ছে আমার মাংস পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। এই তো এদিকে হচ্ছে রান্নাবান্না শেষ করে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এদিকে যে আমি প্রেশার কুকার থেকে পাতিলে নিয়ে নিয়েছি, সাথে কিন্তু আলুটাও দিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমার পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে, আর এত সুন্দর ফ্লেভার এটার, মাশাল্লাহ কি বলবো। আজকে আর সবজি রান্না করিনি, মাংস আর পোলাও দিয়েই হচ্ছে আজকে দুপুরের খাওয়াটা হয়ে যাবে। দেখা যায় যে যেদিন বাসায় মাংস রান্না হয় সেদিন কিন্তু সবজি আর কেউই খেতে চায় না। আপনাদের বাসায় যদি এরকম হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। তো সেই জন্য আমি হচ্ছে আজকে সবজি রান্না করিনি, শুধুমাত্র মাংস পোলাও, ভাতও রান্না করিনি। গতকালকের অল্প কিছু ভাত ছিল সেটাই গরম করে নিয়েছি। এই যে এখানে আমার আরবি খেয়ে নিচ্ছে, ওর বাবা আসলে হচ্ছে আমরাও খেয়ে নিব। ওর বাবা একটু বাইরে গিয়েছে। ভিডিওটি আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।